নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে অসমঞ্জু মুখোপাধ্যায়ের লেখা মোহভঙ্গ। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। আদ্যনাথ ঘোষালের আকস্মিক মৃত্যুতে সেদিন গ্রামের লোকে যত না বিস্মিত হইল, পরদিন তাহাপেক্ষা বেশি বিস্মিত হইল এই সংবাদ শুনিয়া যে তাহার শয়নঘরের পুরাতন এবং সাধারণ লোহার সিন্দুক হইতে তাহার একমাত্র পুত্র বৈদ্যনাথ নগদ ২১,০০০ টাকা প্রাপ্ত হইয়াছে। প্রথমটায় বৈদ্যনাথের পিতৃশোক তাহার বুক হইতে ফোয়ারার মতো ঊর্ধ্বে উঠিতে শুরু করিয়াছিল, কিন্তু ৬ মণ ২২.৫-এর রৌপ্য মুদ্রা চাপে তাহার সেই উদ্গত শোক একেবারে নামিয়া পড়ে। সংবাদটা আশ্চর্যেরই বটে। চিরকাল অষ্টহস্ত পরিমিত বস্ত্র পরিহিত নগ্নপদ আদ্যনাথের অতি সাধারণ জীবনে এমন কোনো সুবর্ণ সুযোগ বা উপলক্ষ ঘটে নাই যাহার ফলে তাহার সিন্দুকটি ২১,০০০-এ ভরিয়া উঠিতে পারে। পুঁজির মধ্যে ছিল হাটতলায় ছোট একখানি মুদিখানা দোকান আর বিঘা ১০-১৫ ব্রহ্মোত্তর। তবে ক্ষুদ্র দোকানখানির উপর আদ্যনাথের দৃষ্টি এবং মমতা ছিল অসীম। এখন তাহার মৃত্যুর পর তাহার এই মমতার অর্থ বুঝিতে পারা গেল। বৈদ্যনাথ কখনোই এতটা আশা করে নাই, সুতরাং এই অপ্রত্যাশিত অবস্থার মধ্যে পড়িয়া দুশ্চিন্তায় না হোক নানারূপ সুখ স্বপ্নে দিনরাত হাবুডুবু খাইতে লাগিল। শ্রাদ্ধ চুকিয়া গেলে মাকে একদিন কহিল, মা, তুমি এখন কি করতে চাও বলো। তুমি যদি কাশীবাস করতে চাও তাহলে আমি তার ব্যবস্থা করে দিই। চিরচঞ্চল খরস্রোতা তটিনী হঠাৎ যেন তুষার জমাট হইয়া স্তব্ধ হইয়া পড়িয়াছিল। সদ্য বিধবা সংক্ষেপে পুত্রের প্রশ্নের উত্তর দিল, না। তাহলে বড় মামিমার কাছে বৃন্দাবনে গিয়ে না হয়। কোনো বনই আমার দরকার হবে না, এই মা কালপুরের বনে জঙ্গলেই আমি থাকবো বাবা। একটু ঢোক গিলিয়া বৈদ্যনাথ কহিল, দোকানখানা তাহলে যেমন আছে তেমনই থাকবে। একটু ব্যস্ত হইয়া বৈদ্যনাথ কহিল, কিন্তু আমার দ্বারা তো দোকান দেখাশোনা চলবে না মা। অন্নদাপাল দোকানটা কিনতে চায়, তোমার মত হলে অন্নদাকে। দোকান কাকেও বিক্রি করা হবে না বাবা। তুই না পেরে উঠিস, আমি মাইনে দিয়ে লোক রাখব। বলিয়া মুক্তকেশী উঠানে রৌদ্রে দেওয়া ধানগুলি নাড়িয়া দিবার অভিপ্রায়ে উঠিয়া গেল। কিন্তু সহসা একটা বিশাল সাম্রাজ্য পাওয়ার ন্যায় বৈদ্যনাথ ২১,০০০-এর মালিক হইয়া একটা প্রচণ্ড অস্থিরতার মধ্যে দিন কাটাইতে লাগিল। সে কি করিবে না করিবে, কোন পথে যাইবে, এই বন জঙ্গলে ঘেরা পাড়াগাঁয়ে পড়িয়া থাকিবে, কিংবা স্বর্গতুল্য কলিকাতায় বাস করিয়া সুখের জীবনযাপন করিবে, এই সব চিন্তায় ছটফট করিতে লাগিল। তাহার বন্ধুবান্ধবের দল এবং গ্রামের অধিকাংশ মাতব্বর তাহাকে পরামর্শ দিল, জমি জমা বাগান পুকুর কিনে সম্পত্তি বাড়িয়ে ফেলো, বাড়িখানা সৌষ্ঠব বাড়াও, দোকানখানাকে উঁচু করে তোলো। চিরকাল তাহলে লক্ষ্মী অচলা হয়ে ঘোষাল বংশে বাঁধা থাকবেন। অপরদিকে ২১,০০০-ই রৌপ্য রেজিমেন্ট তাহার বুকের মধ্যে বুক ফুলাইয়া দাঁড়াইয়া তাহাকে বলে, এতদিন নিঃসম্বল অবস্থায় পাড়াগাঁর ধান জমির মধ্যে গেঁড়ি গুগলির মতো পড়েছিলে, আমরা বিনা আহ্বানে বিনা আরাধনায় তোমার হাতে এলুম তোমায় মানুষের মতো মানুষ বানিয়ে সব রকম সুখে সুখী করবার জন্য। একদিকে বন জঙ্গল, পুকুর, বাগান, ধানক্ষেত, জল, কাদা, আর একদিকে পিচ ফেলা পাকা রাস্তা, বিজলি বাতি, রেডিও, সিনেমা, ট্রামবাস, মোটর, পার্ক, স্কোয়ার,
লেক, সভা, সমিতি ইত্যাদি। একদিকে অমাবস্যার অন্ধকার, আর একদিকে শারদীয়া পূর্ণিমার পুলক জোছনা। একদিকে নরক, একদিকে নন্দন। বেছে নাও কোন পথে যাবে। বৈদ্যনাথ বিভ্রান্ত হইয়া পড়িল। মুক্তকেশী পুত্রের অবস্থা বুঝিতে পারিলেন। কহিলেন, বাবা, তোর যদি ইচ্ছে হয় তুই বৌমাকে নিয়ে কলকাতায় বাসা করে থাকগে যা। মায়ের মুখের দিকে চাহিয়া হাসিতে হাসিতে বৈদ্যনাথ বলিল, ও তো তুমি রাগ করে বলছো মা। মুক্তকেশী মালা জপিতেছিলেন। কহিলেন, না বধূ, আমি রাগ করেও বলিনি, আর মালা হাতে মিথ্যাও বলিনি। তাহলে তুমিও যাবে তো? ভিটে ছেড়ে আমি কি যেতে পারি বাবা? তাহলে তো বংশের অকল্যাণ হবে। তারপর দোকানখানা আছে, তুই তখন হোসনি। আমার হাতের বালা দুগাছা বিক্রি করে ওই দোকান হলো। একটুখানি চুপ করিয়া থাকিয়া মুক্তকেশী কহিলেন, উফ, কতদিন হলো। 9 বছর বয়সে ভিটেতে এসেছি। যেখানে নতুন ঘরখানা উঠেছে ওখানে ছিল মস্ত একটা জাম গাছ। খিড়কির পুকুরটা তখন ছিল সাঁতরাদের সম্পত্তি। আমার শ্বশুরের ওতে অংশ ছিল, শুধু 6 পাই। মুক্তকেশী নীরব হইলেন। বোধহয় পুরাতন কথাগুলি স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে খুব আস্তে আস্তে তাহার বুকের মধ্য হইতে একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইল। উভয়ের মধ্যে বহুক্ষণ ধরিয়া বহু বিষয়ের আলোচনা হইল। মাতার মনোদর্পণে সন্তানের নিগূঢ় মনের কথারও ছায়া পড়ে। বর্তমানে বৈদ্যনাথের মনে কলিকাতা বাসের যে উদগ্র বাসনা জমিয়া তাহাকে অস্থির করিয়া তুলিতেছে, মুক্তকেশী তাহা ভালরূপেই বুঝিতে পারিয়াছিলেন। পাছে একমাত্র পুত্রের ইচ্ছার বিরুদ্ধাচরণ করিলে তাহার মনের অসন্তোষ ও অসুস্থতাকে ভিত্তি করিয়া কোনরূপ দৈহিক অসুস্থতা আসিয়া পড়ে। সে কারণ আলোচনায় ইহাই স্থির হইল যে বৈদ্যনাথ সস্ত্রী কলিকাতায় গিয়াই বাস করিবে। মুক্তকেশী কহিলেন, দেশ ভুঁই দিন দিন যেরকম রোগের ডিপো হয়ে দাঁড়াচ্ছে, তাতে কলকাতায় গিয়ে থাকাই ভালো বাবা। আমার যে যাবার উপায় নেই, নইলে আমিও। যাহাতে পুত্রের মনে তিলমাত্র কোনরূপ সন্দেহ না দাঁড়াইতে পারে, সেজন্য সতর্ক জননী ওই কথা বলিয়া তাহার মালা জপে মন দিলেন। তবে ইহাই স্থির হইল যে যখন গ্রামের মধ্যে জানাজানি হইয়া পড়িয়াছে, তখন এতগুলি টাকা এখানে ফেলিয়া রাখা ঠিক হইবে না। কলিকাতায় গিয়া বৈদ্যনাথ উহা কোনো ব্যাংকে জমা রাখিবে এবং ও টাকা কোনোরূপেই ব্যয় করা হইবে না। কলিকাতায় ব্যয় নির্বাহের জন্য বৈদ্যনাথ সেখানে কোনো কাজকর্মে নিযুক্ত হইবে। যে উদ্বেগ ও চিন্তায় বৈদ্যনাথের অন্তর অস্থির হইয়া উঠিয়াছিল, আজ তাহার অবসান হইল। অমাবস্যার অন্ধকারকে অতিক্রম করিয়া সে পৌর্ণমাসীর পুলক জ্যোৎস্না ধারাতে অবগাহন করিবে। নরককে পশ্চাতে ফেলিয়া সে নন্দনে স্থান লাভ করিবে। গভীর আনন্দে তাহার অন্তর ভরিয়া উঠিল। মায়ের কাছ হইতে উঠিয়া যেখানে রান্নাঘরে স্ত্রী যমুনাবালা রন্ধনকার্যে ব্যাপৃতা ছিল, আনন্দ পদবিক্ষেপে সেইখানে আসিয়া এবং তাহাকে লক্ষ্য করিয়া মৃদু অস্ফুট কণ্ঠে গাহিল, যমুনে, এই কি তুমি, সেই যমুনা প্রবাহিনী? অবাক জলপান, নকুলদানা, চাই ভালো তালের পাটালি, জয়নগরের মোয়া। ও মশাই, 32-এর বি কোন বাড়িটা হবে বলতে পারেন? কাপড়েওয়ালা। এই পটলা, মেরে চ্যাপটা করে দেব বলছি। ঘরের সামনেকার পথে যখন উক্তরূপ ফেরিওয়ালার ঢাকঢাক এবং জনকোলাহল, তখন সেই ঘরের মধ্যে রেডিওতে এইরূপ চলিতেছিল, তালের ফোঁপলের পায়েসের কথা আপনারা শুনলেন, এইবার তালের হালুয়ার কথা আপনাদের বলবো। জিনিসটি খুবই মুখরোচক, তবে লোভ সামলে অল্প মাত্রায় খাওয়া আবশ্যক। বেশি পরিমাণে এই জিনিসটা খেলে
পেটের ভেতর গিয়ে বিদ্রোহ বাঁধাতে পারে। প্রথমত কিছু তালের হালুয়া এবং তজ্জনিত উদর প্রদেশে তাহার বিদ্রোহ ভাব, এসবই ভবিষ্যতের ব্যাপার। কিন্তু সেই দণ্ডেই বিদ্রোহী মূর্তিতে বাড়িওয়ালা উপর হইতে নিচের সেই ঘরের সামনে আসিয়া পুরুষ কণ্ঠে কহিল, বদ্রীনাথবাবু, আপনাকে বারবার বলছি, হয় আপনি অন্য বাসা দেখুন, নয়তো রেডিও বন্ধ করুন। সকাল থেকে আর সেই রাত 10টা পর্যন্ত এই কলকলানি সহ্য করা যায় না মশাই। দুপুরবেলা একটু যে ঘুমুবো তার জো নেই। তাছাড়া সকাল সন্ধে ছেলে দুটোর পড়াশোনা দফা রফা, বই খুলে হাঁ করে ওইসব খালি শোনে। বৈদ্যনাথ যে কলিকাতা আসিয়াছে, উপরোক্ত বাক্য হইতে তাহা অস্পষ্টভাবে বোঝা যায়। অস্পষ্টতা এই জন্য যে এ বৈদ্যনাথ হয়তো অন্য বৈদ্যনাথ হতে পারে। ইনি রামের ভাগিনা বৈদ্যনাথ বা শ্যামের ভাইপো বৈদ্যনাথও হইতে পারে, অথবা মোটেই বৈদ্যনাথ না হইতে পারেন। এর নাম হয়তো বৃন্দাবন বা তারকেশ্বর, বৈদ্যনাথে জন্ম হইয়াছিল বলিয়া ডাকনাম বৈদ্যনাথ। কিন্তু সুস্পষ্ট কথা হইতেছে যে আমাদেরই বৈদ্যনাথ, অর্থাৎ মাকালপুরের বৈদ্যনাথ, অর্থাৎ আদ্যনাথের পুত্র বৈদ্যনাথ আজ 3 মাস হইল সস্ত্রীক কলিকাতায় আসিয়া বাস করিতেছে। দ্বিতলে বাড়িওয়ালা থাকেন, নিচের 2খানি ঘর 22 টাকায় ভাড়া লইয়া বৈদ্যনাথ থাকে। ঘর 2খানির একখানা শয়নঘর, অপর ঘরখানার রাস্তার দিকের দরজা থাকায় বৈঠকখানা রূপে ব্যবহৃত হয়। বৈঠকখানায় মাঝে মাঝে তাহার 2-1টি বন্ধুরও সমাগম হয়। পিতার সঞ্চিত 21,000-এর 1,000 পিতারই পিছনে, অর্থাৎ তাহার শ্রাদ্ধে ব্যয় করা হইয়াছিল। বাকি 20,000 মায়ের আদেশ ছিল ব্যাংকে জমা রাখিবার। বৈদ্যনাথ মায়ের আদেশ পালন করিয়াছে, কিন্তু কিছু পার্সেন্টেজ কাটিয়া লইয়াছে, অর্থাৎ 5,000 টাকা হাতে রাখিয়া বাকি 15,000 ব্যাংকে জমা দিয়াছে। ওই 5,000-এর ভিতর হইতেই তাহার এই রেডিও সেট খরিদ। বাড়িওয়ালার উগ্র মূর্তি এবং তীব্র বাক্য শুনিয়া বৈদ্যনাথ তখনই উঠিয়া রেডিও বন্ধ করিয়া দিল। তারপর বৈঠকখানা ঘরে বসিয়া বসিয়া ভাবিতে লাগিল। হঠাৎ তাহার ভাবনাকে ধাক্কা দিয়া বাহির হইতে কে ডাকিল, বৈদ্যনাথবাবু আছেন নাকি? বৈদ্যনাথ উঠিয়া দরজা খুলিয়া দিলে শশীকান্ত ভিতরে প্রবেশ করিয়া কহিল, 1 কাপ চায়ের জন্য ফটিক চা করতে করতে আপনার বাসায় এলুম, কারণ আপনার সেই চাকরির খবরটা নেবার জন্যে অনেকটা ঘোরাঘুরি করতে হয়েছে। তাই নাকি? ধন্যবাদ। কিন্তু ধন্যবাদটা যে ঠিক হজম করতে পারবো না, যেহেতু ও কাজটার কোনো আশা নেই, অন্য একজন অ্যাপয়েন্ট হয়ে গেছে। শুনলুম তার খুব সুপারিশের জোর ছিল, কে একজন রিটায়ার্ড ডেপুটির ভাইপোর মামাতো শালা। হাসিতে হাসিতে বৈদ্যনাথ কহিল, ভালোই হয়েছে। জানেন তো, গহনার মধ্যে বালা, কুটুমের মধ্যে শালা। দাঁড়ান, 1 কাপ চায়ের কথা বলে আসি। 1 কাপের জায়গায় দয়া করে 2 কাপ হলেই ভালো হয়। বলিয়া রবীন্দ্র ঘরের মধ্যে প্রবেশ করিল এবং শশীকান্তকে দেখিয়া কহিল, খাঁটি দিবালোকে শশীর উদয় যে। বৈদ্যনাথ সহাস্যে কহিল, তাই তো ভয় হচ্ছে, একসঙ্গেই রবি শশীর উদয় কোনো অঘটন না ঘটে। বলিয়া বৈদ্যনাথ চায়ের জন্য ভিতরে গেল। বলা বাহুল্য যে ইহারা বৈদ্যনাথের এখানকার নূতন বন্ধু। শশীকান্ত রবীন্দ্রের দিকে চাহিয়া কহিল, যাওয়া হয়েছিল কোথায় তোমার? যাওয়াটার হলো না, ফিরে এলুম। একটু বায়োস্কোপে যাওয়ার ইচ্ছে ছিল, যাবে? রামচন্দ্র, ছায়ার পেছনে সময় আর পয়সা ব্যয় করার মতো দুর্বুদ্ধি আমার নেই। থিয়েটার হলেও না হয় কথা ছিল। আরে ছো, থিয়েটার তো সেকেলে, সেই বখতিয়ার খিলজির আমলের জিনিস, ওতে আর দেখবার কি আছে? অতঃপর থিয়েটার ভালো কি বায়োস্কোপ ভালো, এই লইয়া উভয়ের মধ্যে প্রচণ্ড তর্কের সৃষ্টি হইল। তারপর চা আসিলে উহা পানান্তে নূতন উত্তেজনা লইয়া উভয়ের তর্কযুদ্ধ চরমে উঠিল।
ক্রমে হাতাহাতি হইবার মতো হইল এবং উভয়ের ভীষণ চিৎকার এবং হুঙ্কারে ঘরের ছাদ ফাটিয়া পড়িবার উপক্রম হইল। ঠিক এই সন্ধিক্ষণে দরজার সামনে বাড়িওয়ালার দ্বিতীয় সংস্করণ ভীমমূর্তি প্রকট হইল এবং বজ্র গম্ভীর স্বরে তাহার মুখ হইতে বাহির হইল, আপনি আজই আমার বাড়ি ছেড়ে দিন বদ্রীনাথবাবু, অন্তত কালকের দিনটা আপনাকে আমি সময় দিলুম। এ কথার কোনো উত্তর দিবার ছিল না, সুতরাং তিনজনই নির্বাক হইয়া বসিয়া রহিল। তবে নির্বাক হইয়া বৈদ্যনাথের বসিয়া থাকাটা উচিত হয় নাই। কৃতজ্ঞতার সহিত বাড়িওয়ালাকে নানাবিধ মিষ্টান্নের সহিত এক কাপ চা খাওয়ানো তার উচিত ছিল, যেহেতু এত বড় লঙ্কাকাণ্ড ব্যাপারটা তাহারই জন্য একেবারে থামিয়া গেল। একসঙ্গে রবি শশী উদয়ের ফলে যে অঘটন ঘটিবার ভয় ছিল তাহা মধ্যপথে আসিয়াই কাটিয়া গেল। তবে বৈদ্যনাথ ভালোরূপেই বুঝিল যে এ বাড়িতে তাহার আর কিছুতেই থাকা চলিবে না, এ বাসা তাহাকে ত্যাগ করিতেই হইবে এবং অতি শীঘ্রই করিতে হইবে। তখন এই লইয়া তিনজনের মধ্যে সলা পরামর্শ চলিতে লাগিল। নূতন একটি বাসার অনুসন্ধান চলিতেছিল, এমন সময় শশীকান্ত আসিয়া সংবাদ দিল, একটা খুব ভালো বাড়ি বিক্রি আছে বদ্রীনাথবাবু, কোথাও ভাড়া করে না থেকে এই বাড়িখানা আপনি কিনে নিন। পয়সা দিয়ে কারো তাঁবেদার হয়ে থাকতে হবে না, চোখ রাঙিয়ে কেউ দুটো কথা বলতে পারবে না। বৈদ্যনাথ নীরব থাকিয়া কথাটা মনে মনে চিন্তা করিতে লাগিল। শশীকান্ত কহিল, বাড়িখানা অল্প দিনের তৈরি, আর ভদ্রপাড়ায় ওপর নিচে খানাস্টেক ঘর। আপনি একধারে দুখানা ঘর রেখে বাকিটা ভাড়া দিলে 70-80 টাকা ভাড়া পাওয়া যাবে। ভেবে দেখুন ভালো করে, এ বাড়িটা কিনতে পারলে আপনার আহার ওষুধ দুইই হবে। বেশ একটু ভাবিয়া বৈদ্যনাথ কহিল, 70-80 টাকা ভাড়া আসতে পারবে? বোধ হয় তার বেশিও আসতে পারে। তেতলাতেও যেন একখানা ঘর আছে বলে মনে হয়। কিনে ফেলুন বদ্রীনাথবাবু, বাড়িটা বাইরে থেকে একবার দেখে আসতেও পারেন এখনই, এই কাছেই। বৈদ্যনাথ ভাবিল কাজটা নেহাত মন্দ হবে না, সুতরাং তখনই জামা জুতো পরিয়া শশীকান্তের সহিত বাড়িখানি দেখিতে বাহির হইয়া পড়িল। রাত্রে আহারান্তে একরাশ চিন্তা লইয়া বৈদ্যনাথ শয়ন করিল। কি করা যায়? ভাড়াটে বাড়িতে থাকাটা একটা দুর্ভোগ। বাড়িটা কিনতে পারলেই ভালো হয়। ব্যাংকে রাখার চেয়ে এ কাজ ভালো। কলকাতায় একটা বাড়ি থাকা সৌভাগ্যের কথা। ব্যাংক হয়তো হঠাৎ ফেল হতে পারে, কিন্তু এতে আর সেই ভয় নেই। তাছাড়া কলকাতার সম্পত্তি, ওর দাম ক্রমেই বাড়বে ছাড়া কমবে না। মাকালপুরের ধান ক্ষেত কেনার চেয়ে এ 1000 গুণে ভালো। আর মাকালপুরে যাচ্ছেই বাকে, যতদিন বুড়ি আছে ওই মাসে একটিবার করে যাব, তারপর ব্যাস, আর ওই জমের দক্ষিণ দরে যাব না। পাড়াগাঁয়ে কখনো মানুষ থাকে? মার যেমন বুদ্ধি, হাটতলার দোকানটা অন্নদা পালকে বেচে দিলেই হতো। তা না করে মাইনে দিয়ে লোক রেখে ওই একরত্তি দোকান চালানো, মেয়ে মানুষের বুদ্ধি কি না? যাহা হোক, সেই সপ্তাহেই বৈদ্যনাথ বাড়িখানা বায়না করিয়া ফেলিল এবং তাহার পরের মাসেই 14,000 টাকায় বাড়িখানা কিনিয়া ফেলিল। এক পাশে যে দুইখানা ঘর ছিল, সেই দুইখানা বৈদ্যনাথ নিজের জন্য রাখিয়া বাকি অংশ 70 টাকায় ভাড়া দিল। কলিকাতায় আপ টু ডেট ভাবে জীবনযাপন করাতে বৈদ্যনাথের প্রতি মাসে প্রায় 600 টাকা করিয়া সংসার ব্যয় হইতে লাগিল। তবুও মাঝারি গোছের কিংবা সাঝারি গোছের আপ টু ডেট। তাহার নগদ জমা টাকাগুলির একটা জোর ছিল, সে জোর আর নাই। বাড়ির ভাড়াও ঠিক মাসে মাসে পাওয়া যায় না। যে ভদ্রলোক ভাড়াটে আছেন তিনি বলেন, আগে পোশাক আশাক, তারপর চা সিগারেট, তারপর খাওয়া দাওয়া, তারপর আরও অন্যান্য খরচ আছে, তারপর সব শেষে বাড়ি ভাড়া। আসল খরচ সব ফেলে রেখে আগেই তো আপনাকে বাড়ি ভাড়া দিতে পারি না। সত্যই তো, ইহার উপর আর কোনো উত্তর নাই।
মাকালপুরের বৈদ্যনাথ তো কোন ছাড়, দেওঘরের মন্দির হইতে স্বয়ং বৈদ্যনাথদেব আসিলেও এ কথার উত্তর দিতে পারিতেন না। যাহা হোক, মোটের উপর বৈদ্যনাথের অর্থ সংকট দেখা দিল এবং একটা চাকুরির জন্য উঠিয়া পড়িয়া চেষ্টা করিতে লাগিল। শ্রাবণ মাস, সমস্ত দিনই বৃষ্টির মধ্যে সারা দিন চাকুরির জন্য বৃথা ঘুরিয়া অপরাহ্নবেলায় বৈদ্যনাথ গৃহে ফিরিল। ভিজা জামাকাপড় ছাড়িয়া এক কাপ চা খাইয়া বাহিরের দিকের ঘরের মধ্যে আসিয়া বসিতেই শশীকান্ত ঘরে ঢুকিয়া জিজ্ঞাসা করিল, কি হলো, কোনো সন্ধান পেলেন? ক্লান্তভাবে তাকিয়াটায় ঢলিয়া পড়িয়া বৈদ্যনাথ কহিল, কিছু না। না, এ বাজারে চাকরি বাকরি মেলা দুর্ঘট। দুর্ঘট তো বটেই বদ্রীনাথ বাবু, কিন্তু চাকরি বা কেন করতে যাবেন? বলিতে বলিতে রবীন্দ্র ঘরের মধ্যে প্রবেশ করিল এবং তাহার মুখের বাকি কথাগুলি শেষ করিল। চাকরি করতে নেই, বাণিজ্যে বসতি লক্ষ্মী। রবীন্দ্রের কথাগুলিতে বৈদ্যনাথ কিছুমাত্র মনোযোগ দিতে পারিল না। সে হাসিতে হাসিতে কহিল, আমার কিন্তু ভয় হচ্ছে সেদিনকার মতো আবার রবি শশীর একযোগে উদয়ে। কথা শেষ করিতে না দিয়া রবি কহিল, সে আশঙ্কা আজকে নেই বদ্রীনাথ বাবু। সারাদিনের বৃষ্টিতে রবি শশীর তেজ আজ মেঘে ঢাকা। সম্ভবত তারা দুজনই আজ মিইয়ে গিয়েছে। একটু চা হলেই বরং আজ শরণাগতের প্রতি শ্রেষ্ঠ দয়া দেখানো হয়। সত্যই আজ আর কোনো অঘটন ঘটিল না, বরং রবি এবং শশী দুজনে একমত হইয়া বৈদ্যনাথকে চাকুরির বদলে ব্যবসা করিবার জন্য নানাভাবে নানারূপ সৎপরামর্শ দান করিল। সেদিনকার মতোই বৈদ্যনাথ রাত্রের আহারান্তে একরাশ চিন্তা লইয়া শয়ন করিল। ঠিকই ওরা বলছে, বাণিজ্যে বসতে লক্ষ্মী। ব্যবসা না করলে কি পয়সার মুখ দেখা যায়? তাছাড়া স্বাধীন জীবন, ব্যবসাই করতে হবে। কিন্তু টাকা পাই কোত্থেকে? বাড়িখানা না কিনে যদি, বাড়িটা কেনাই ভুল হয়েছে। রান্নাঘরের কাজ শেষ করিয়া যমুনা এ ঘরে আসিল। বিছানার দিকে চাহিয়া কহিল, কি গো, ঘুমোওনি এখনো? কি ভাবছ? দেখো, বড্ড ভাবিয়ে তুলছে। খুব একটা ভুল করে ফেলেছি। একটা নয়, দুটো। কি বলো তো? মাকালপুর ছেড়ে এখানে আসা আর বাবার টাকাগুলো দিয়ে ওখানে জমি জমা বিষয় সম্পত্তি না করা। ও সম্বন্ধে যা করেছি তা একেবারে নির্ভুল। ভুল হয়েছে সমস্ত পুঁজি নষ্ট করে এই বাড়িখানা কেনা। যা মনে করে কিনেছিলুম এখন দেখছি সেটা হিসেবে ভুল হয়েছে। এখানে বাড়ি কেনায় ততটা ভুল হয়নি, তবে দেশকে বজায় রেখে যদি এখানে বাড়ি কিনতে পারতে তাহলে। একটু বিরক্তির সহিত বৈদ্যনাথ কহিল, আরে খালি দেশ দেশ দেশ, দেশ তো জমে দক্ষিণ দোর। কোনো শিক্ষিত ভদ্রলোক কি পাড়াগাঁয়ে পড়ে থাকতে পারে নাকি? খানিক চুপ করিয়া থাকিয়া পুনরায় কহিল, দেশে গিয়ে মরতে আমি পারবো না। দেখো, এই কলকাতাতেই আমি 2-4 লাখ টাকার মালিক হব। বাবা সারা জীবনে 21,000 রোজগার করেছেন, আমি 21 মাসেই 21,000 জমিয়ে ফেলব। যমুনা আর কোনো কথা না বলিয়া নীরব হইয়া রহিল। বৈদ্যনাথের বাড়ি বিক্রয় হইয়া গিয়াছে। ক্রয় করিয়া দিয়াছিল নিশানাথ শশী, বিক্রয় করিয়া দিল দীননাথ রবি। তবে খুব তাড়াতাড়ি বিক্রয় করিতে হইল বলিয়া 1,000 টাকা লোকসান খাইতে হইল। রবি বলিল, ধীরে সুস্থে যদি বেচতেন তাহলে 16,000-এ বেচে দিতে পারতুম। যাহা হোক, 1,000 টাকা প্রণামী দিয়া এত বড় একটা ভুলের যে সংশোধন হইল তাহাতেই বৈদ্যনাথ মনে মনে স্বস্তি অনুভব করিল। অতঃপর 3 বন্ধুর মিলিত পরামর্শে কলিকাতার মধ্যে 3খানা দোকান খোলা হইল। মধ্যস্থলে বউবাজারে 1খানা কাপড়ের এবং উত্তর দক্ষিণে অর্থাৎ শ্যামবাজার ও ভবানীপুরে 2খানা মুদিখানা দোকান। পশ্চিমে যদি মা গঙ্গা এবং পূর্বে যদি ধোপার মাঠ না থাকিত
তাহা হইলে ওই দুদিকেও দোকান খুলিয়া বৈদ্যনাথ তাহার ব্যবসায় রজ্জু দ্বারা সারা কলিকাতাকে আষ্টে পৃষ্ঠে চতুর্দিকেই বন্ধন করিয়া ফেলিত। শশীকান্ত বলিল, তিনখানা দোকানে যেমন করে হোক মাসে 500 হিসেবে 1,500 লাভ আসবে। রবি কহিল, 1,500 না হোক, অন্তত খরচ খরচা বাদে 1000 তো বটেই। বৈদ্যনাথ সোৎসাহে মনে মনে ভাবিল, যদি নেট 500 করেও মাসে মাসে পাই তাহলেও যথেষ্ট। রবি ও শশীকে উত্তর দক্ষিণের পরিচালনার ভার দিয়া বৈদ্যনাথ নিজে মধ্যস্থলে অর্থাৎ বউবাজারের দোকানের অধিনায়কত্ব গ্রহণ করিল। দোকানের কাজ হুহু করিয়া চলিতে লাগিল। বৈদ্যনাথ সগর্বে যমুনাকে কহিল, 6 মাস পরে দেখবে একদিন যা তোমাকে বলেছিলুম তা সত্যই হলো কিনা। কিন্তু 6 মাস নয়, 3 মাস পরেই দেখা গেল মুদিখানার দোকান দুইটিতে মজুদ মাল এবং ক্যাশে মিলিয়া যে পরিমাণ টাকা আছে, বাজারে মহাজনদের কাছে ঋণ তাহা অপেক্ষাও বেশি। মূলধন তো পরের কথা, শুধু কাপড়ের দোকানের খাতাপত্তরে কয়েকশত টাকা লাভ দৃষ্ট হইল। কিন্তু সেই লাভের টাকায় চতুর্গুণ টাকা এমন সব লোকের নিকট বিলাত বাকি পড়িয়াছে যে সে টাকা আদায় হইবার আশা অষ্টাদশ শতাব্দীর লোক হইলে হয়তো করিতে পারিত। 20 শতাব্দীর কেহ সেরূপ আশা করিলে বুঝিতে হইবে তাহার রাঁচি গমনের প্রয়োজন হইয়াছে। এরূপ ক্ষেত্রে যাহা হইয়া থাকে তাহাই হইল। মহাজনরা কোর্টে নালিশ করিয়া শ্যামবাজার ও ভবানীপুরের দোকান দুইখানা নিলাম করিয়া লইল। ব্যাপার দেখিয়া ভয়ে ভয়ে বৈদ্যনাথ বউবাজারের দোকানখানি তাড়াতাড়ি একজনকে বিক্রয় করিয়া ফেলিল। যে 20,000 রৌপ্য রেজিমেন্ট বুক ফুলাইয়া একদিন তাহাকে অমাবস্যার অন্ধকার হইতে পূর্ণিমার জ্যোৎস্না ধারার মধ্যে টানিয়াছিল, নরক হইতে নন্দনে আনিয়া ছাড়িয়া দিয়াছিল, সে রেজিমেন্ট আর নাই। বৈদ্যনাথ হিসাব করিয়া দেখিল, তন্মধ্যে মাত্র 1,002 আহত সৈনিক তাহার পুঁজি। বৈদ্যনাথ মহা চিন্তায় পড়িল। সে এখন কি করিবে? কোন পথে যাইবে? যে টাকা আছে বসিয়া বসিয়া খাইলে এখানে তাহার দ্বারা আর কতদিনই বা চলিবে। এখন কি উপায়? স্বর্গের নন্দনে আসিয়া যে সূচিভেদ্য অন্ধকারে তাহাকে ঢাকিয়া ফেলিল, মাকালপুরের মতো নরকেও কখনো তাহাকে এমন ঘোর অন্ধকারে ঢাকে নাই। বৈদ্যনাথের আহার, নিদ্রা, সুখ, শান্তি সব যেন একজোট হইয়া তাহাকে পরিত্যাগ করিল। বহুদিন পরে মাকালপুরের ছবি তাহার মনের পটে উজ্জ্বল হইয়া ফুটিয়া উঠিল। সেই 7 পুরুষের ভিটা, সেই আবাল্য পরিচিত গ্রাম, সেই চিরকালের সমবেদনাপূর্ণ পাড়া প্রতিবেশীর দল, তাহাদের সেই ভালোবাসা, অনাড়ম্বর সরল আন্তরিকতাপূর্ণ ব্যবহার একটি একটি করিয়া বৈদ্যনাথের মনে পড়িতে লাগিল। আজ তাহার ভুল সে বুঝিতে পারিল। ক্ষণিকের উত্তেজনায় সাময়িক মোহের প্রভাবে যে মাকালপুরে সে বন জঙ্গল ছাড়া আর কিছুই দেখে নাই, আজ দেখিল সে বন উপবন, সে বন তপবন। তাহার 1 ছটাক জমির পদতলে শত শত কলিকাতা আসিয়া গড়াগড়ি খায়। তাহার একটি বৃক্ষমূলে হাজার হাজার পার্ক আসিয়া লুটাইয়া পড়ে। দ্বিপ্রহর রাত্রি পর্যন্ত নানা রূপ চিন্তা করিতে করিতে বৈদ্যনাথ ঘুমাইয়া পড়িল। মাকালপুরের নদী কেমন সাপের মতো আঁকিয়া বাঁকিয়া বহিয়া গিয়াছে। ওপারে ছোট গ্রামখানার নাম ভুরুলি, এপারে বুড়ো শিবতলার গা ঘেঁষে মাকালপুরের পারঘাটা। ওই যে মাঠের ওপর দিয়া বরাবর পথটা পশ্চিমে গিয়াছে, ওটা গিয়াছে ধুলো শিমলে। সামনেকার পথটা চলিয়া গিয়াছে গাঁয়ের ভেতর বারোয়ারি তলায়। আর 2 পা এগুলেই দক্ষিণ পাড়া, ওটা শিবুরায়ের চণ্ডীমণ্ডপ, এপাশে মান্নাদের আমবাগান। উফ, কি ফলটাই ফলিয়াছে। পাশেই খামার। পৌষ মাস, ধান ছাড়া হইতেছে, ঝপাঝপ ধপাধপ। ওধারটায় দিগদৌড় গোয়াল বাড়ি। বিমলি গাইটা কেমন লক্ষ্মী, আমতলায় চুপটি করিয়া শুইয়া আছে।
রাঙিটা কি দুষ্টু, বেড়া ভাঙিয়া লাউয়ের কচি ডগাগুলো সব খাইয়া ফেলিল। শিগগির এসো, মা মা। বৈদ্যনাথের স্বপ্ন ভাঙিয়া গেল। রাত বোধ হয় 2টা কি 2:30। সে পাশ ফিরিয়া শুইল, কিন্তু বাকি রাত আর ঘুমাইতে পারিল না। নদীর ধারে মাকালপুরের হাটতলা, প্রাতঃকাল। সিধু জেলে জালগাছটা কাঁধে ফেলিয়া নদীতে মাছ ধরিতে যাইতেছিল। ঘোষালদের মুদিখানা দোকানটার ভিতর হঠাৎ নজর পড়াতে সেই দিকে আগাইয়া গেল। ভিতরের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, কে গো দাদা ঠাকুর যে? কলকাতা থেকে কবে এলে গা? কাল এসেছি সিধু। এখন থাকা হবে তো কিছুদিন? হ্যাঁ, এখন থাকাই হবে, আর যাব না। দোকানখানা তো দেখতে হবে। বলিয়া বৈদ্যনাথ খালি বস্তাগুলা ভাঁজ করিয়া দড়ির টানায় গুছাইয়া রাখিতে লাগিল। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।